নরম তুলতুলে কমফোর্টের উষ্ণতা ছেড়ে আয়েশি ভঙ্গিতে বিছানা থেকে নেমে দাঁড়ায় দিব্য। চোখ তুলে চাইতেই নজর পড়ে খানিকটা দূরত্বে নীতির দিকে। আলমারির সামনে দাঁড়িয়ে কিছু ঘুটুর ঘুটুর করছে নীতি। মুহূর্তেই বিরক্তিতে শব্দ কাটল দিব্য। পরপর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে হামি দিয়ে এক হাতে ব্রাশ আর পেপসোডেন্ট তুলে নেয়। ব্রাশে পেস্ট লাগাতে গিয়ে দিব্যর গা ঘিন ঘিন করে উঠল। পরপর মস্তিষ্ক সজাগ হতে মেজাজ চটল। সেকেন্ডেই মস্তিষ্ক ঠাহর করে এটা একমাত্র নীতি ছাড়া আর কারোর কাজ না। রাগে দাঁত কটমট করে অজগরের মতো ফোঁস নিঃশ্বাস ফেলে রুমে নীতির দিকে এগোয় দিব্য। আলমারির ডয়ার থেকে লাল রঙের বক্স হাতে নিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে, দোলাব মুঝে লিখ দে মেনে আপনা প্রেম কাহানি, তুমেরা দিল কা রাজা বাঞ্চা মে তেরা দিল কা রানী। আলমারির পাল্লাটা বাম দিকে ধাক্কা দিয়ে সরিয়ে ওদিকে যাবে বলে স্থির করে নীতি। গানটা মুখেই রয়ে যায়। পাল্লাটা ঠেলে দিতেই আহ শব্দে চমকে ওঠে নীতি। সামনের মানবকে দেখে চোখ দুটো কপালে ওঠে, সাথে কণ্ঠনালী শুকিয়ে চৌচির হয়। এদিকে নীতিকে জিজ্ঞেস করবে বলে এদিকে আসছিল দিব্য, আর আচমকা আলমারির পাল্লা গিয়ে কপালে বাড়ি খায়। ব্যথায় কপাল কুঁচকে নেয় দিব্য। এক হাতে কপাল ডলতে ডলতে চাহনি আগুনের স্ফুলিঙ্গ বানিয়ে নীতির দিকে চায়। নীতি ভয়ে থরথরিয়ে কাঁপছে। উপরে নিচেকে শক্ত দেখাতে আপ্রাণ চেষ্টা করছে। ফাঁকা ঢোক গিলে গলাটা ভিজিয়ে নিয়ে তড়িৎ বেগে দিব্যর দিকে দুপায়ে গিয়ে কপালে হাত রাখতে রাখতে শুধালো, এই রে তুমি এখানে? তোমার লাগেনি তো? দেখি দেখি, খুব বেশি লেগেছে কি? দিব্য এক ঝটকায় নীতির হাত সরিয়ে দেয়। কর্কশ গলায় বলল, কিপ ডিস্টেন্স। নীতি আড়ালে ভেংসি কাটল। দিব্য হাতে থাকা ব্রাশ নীতির সামনে ধরে জিজ্ঞেস করলো, ব্রাশের এই হাল হলো কি করে? ভেতরে ভয়ে ঠাসা নীতি ওপরে শক্ত আবরণ ধারণ করার চেষ্টা করে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জড়ো গলায় বলল, আসলে বাইরে যাওয়ার খুব তাড়া ছিল। শাওয়ার নিয়ে এসে চুল চিরুনি করতে গিয়ে মনে হলো চিরুনিটা পরিষ্কার করা জরুরি। এদিকে চিরুনি পরিষ্কার করার জন্য হাতের কাছে পুরাতন ব্রাশটার কিছু পাচ্ছিলাম না, তো তাই। দিব্যর ধমকে নীতির মুখের কথা থেমে যায়। দিব্যর আগে ফুঁসতে ফুঁসতে বলল, তোর চিরুনি পরিষ্কার করার জন্য আমার ব্রাশটাই নষ্ট করতে হলো? নীতি ঘন ঘন চোখের পলক ফেলে বলল, আরে সামান্য একটা ব্রাশ নষ্ট করেছি তার জন্য তুমি এভাবে বলছো? যেখানে বাইরে বেরোলে হকার মামারা ডেকে ডেকে সেদে সেদে দিতে চাইবে, এই জোড়াবিশ জোড়াবিশ। যাও, এই যে বাইরে যাচ্ছি, তোমার একটার বিনিময়ে জোড়া ব্রাশ পাবে। দিব্য এক হাত কোমরে রাখল, অন্য হাত কপালে চেপে ধরে রাগ কমানোর চেষ্টা করলো। চিবিয়ে চিবিয়ে বলল, এটা তোর জোড়া 20 টাকার দামের ব্রাশ ছিল? নীতি কাঁধ ঝাঁকিয়ে বলল, কত আর হবে, 100 টাকার বেশি তো আর নয়। নীতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দিব্যকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। পরপর গলায় লকেট সহ চিকন চেইনটা পরে নেয়। অতপর প্লাজু কিঞ্চিত উঁচুতে তুলে পায়ে পায়েল পড়তে থাকে। নীতির সকাল সকাল সাজগোজ দেখে দিব্যর কপালে ভাঁজ পড়ে। দিব্য ভাবে এই মেয়ের সাথে কথা বললেই মেজাজ তুঙ্গে উঠবে, তাই সিদ্ধান্ত নেয় কিছুই বলবে না। হাতের ব্রাশটা শব্দ করে ছুঁড়ে ফেলে গটগট পা ফেলে ব্যালকনিতে যায়। 2 হাত ট্রাউজারের পকেটে গুজে রাস্তার দিকে চেয়ে রয় দিব্য। এমন সময় কর্ণগোচর হয় মেল রিনরিনে স্বর, কাট দাও। গায়ে অফ হোয়াইট সালোয়ার স্যুট, হালকা ব্রাউন কালার করা সিল্কি খোলা চুল, কাঁধের এক পাশ দিয়ে ওড়না ঝুলানো, অপর পাশে এক গাছি চুল। শ্যাম্পুর ঘ্রাণ দিব্যর নাকে বাড়ি খায়। খোলা জায়গায় বাতাসে ছড়িয়ে তীব্র হয় ঘ্রাণ। সম্ভিত ফিরে পেয়ে দিব্য কপাল গুটিয়ে শুধালো, কার্ড? কিসের কার্ড? সামনে থাকা চুলগুলো এক হাতে বাড়ি মেরে পিছনে দেয় নীতি। তীক্ষ্ণ চাহনিতে সে তেরা জবাব দেয়, যেভাবে বলছো মনে হচ্ছে এই প্রথম কার্ডের নাম শুনেছ। আর আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? আমি তোমার কাছে রেশন কার্ড চাইছি? 2 হাত নিজের ড্রেসের দিকে ধরে দেখে বলতে থাকে, সেজেগুজে আমি তোমার কাছ থেকে রেশন কার্ড নিয়ে লাইনে দাঁড়াবো চাল ডাল তুলতে? বাজে বকবকানি রাখ। চেঁচিয়ে উঠল দিব্য। নীতির মুখটা থামলো, মুখটা থতমত করে বলল, এটিএম কার্ড দাও, সাথে পিন নাম্বার বলে দাও। দিব্যর কপালের রেখা মিলিয়ে যায়। শটান দাঁড়িয়ে সিটি বাজিয়ে নেয়। অতপর বলল, মগের মুল্লুক নাকি?
তুই বললে আমি পিন নম্বর সহ কার্ড দিয়ে দেব? নীতি 2 হাত বুকে ভাঁজ করে, পাল্টা বলে, মগের মুল্লুক নয়, এটা বউয়ের মুল্লুক। হঠাৎ কিছু ভেবে দিব্য নীতির দিকে ঘুরে চায়। নীতির আপাদমস্তক নজর বুলিয়ে প্রশ্ন করল, তাই সকাল সকাল পেতনি সেজে কই যাচ্ছিস শুনি? আবার কার্ড চাইছিস? ঘড়িতে 11টা বাজতে আর 3 মিনিট বাকি আছে। এখনও তোমার কাছে সকাল সকালই রয়ে গেল। সবার দুপুরের ভুরি ভোজের তোড়জোড় শুরু হয়েছে। আর তোমাকে বলে কী লাভ? তোমার তো রাত 4টার সময় রাত শুরু হয়, আর বেলা 12টার সময় সকাল শুরু হয়। দিব্য মোটা মোটা চোখে চাইতে নীতি থামে। নীতি গাল ফুলিয়ে বলল, ইউ আর গুড ফর নাথিং, হোল্ড ইউর টাং। দিব্য শাসিয়ে বলে। নীতি মুখ বাঁকিয়ে বলল, বিয়ে করেছ, কোনো দায়িত্ব আছে তোমার? আমার ফ্রেন্ডের বার্থডে গিফট কিনতে হবে। এখন যদি আমি মাম্মার কাছে গিয়ে টাকা চাই, তাহলে কেমন দেখাবে বলো তো? তুই বলেছিস আমাকে? না বলে জানবো কি করে তোর ফ্রেন্ডের বার্থডে কবে, তোর কি লাগবে না লাগবে? দিব্য রুমের দিকে পা বাড়ায়। নীতি পিছু পিছু যেতে যেতে বলল, তুমি কি বাচ্চা শিশু নাকি? হাতে খড়ি দিয়ে শিখিয়ে পড়িয়ে দিতে হবে, বলে কয়ে দিতে হবে? রোমান্টিকতাও তো জানো না, সেটাও কি শিখি? দিব্য ঘাড় ফিরিয়ে চাইতে নীতি জিভ কাটে। দিব্য 5টা 1000 টাকার নোট নীতির দিকে বাড়িয়ে দেয়। নীতি হাতে নিয়ে গুনে গুনে চোখ উপরে তুলে বলল, ইয়া আল্লাহ, আম্বানির মন আমার, আর কপালে জুটেছে এমন ফকির। ফকিরের তো তাও একটা পেশা আছে, এর তো তাও নেই। এ তো পুরাই খাঁটি বেকার। ঠোঁট গোল করে তপ্ত নিঃশ্বাস ফেলে দিব্য। দাঁত কিরমিরিয়ে বলল, নীতি, উল্টাপাল্টা বলে আমার মেজাজ খারাপ না করলে তোর পেটের ভাত পরিপাক হয় না নাকি? সত্যি কথা বললে কেউ যদি রাগে, তাতে আমার দোষ কোথায়? দিদুন সেদিন সকালে ডেকে বলল অফিসে জয়েন করতে। ইউএসএ যাওয়ার ভূত মাথা থেকে সরলেও বিশেষ ক্যাডার হওয়ার ভূত এক চুলো নড়েনি। সারাদিন বন্ধুদের সাথে টই টই করে ঘুরলে ক্যাডার কেন, নাইট গার্ডের চাকরিও পাবে না। ও গড। অতপর নীতির দিকে রাগী দৃষ্টিতে চেয়ে গলার স্বর চড়িয়ে ফের বলল, রাখ তো সত্যি কথা। তারপর আরও 5000 টাকা বের করে নীতির হাতে ধরিয়ে দেয়। নীতি মুখটা ম্লান করে বলল, আরেকটা সত্যি কথা বলি নেই, এই যে বিয়ে হয়েছে, বউর সাথে কেমন খ্যাত খ্যাত আচরণ করো? তুই তুকারি করে বলো, কেমন বিশ্রী লাগে? তোকে কি এখন ম্যাডাম ম্যাডাম করে ডাকতে হবে? এক হাতে কপাল চাপড়ে আফসোস করে বলে নীতি, ও বউয়ের সাথে কীভাবে মিষ্টি করে কথা বলতে হয় জানবে কি করে? জন্মের পর তো খাঁটি মধু মুখে ওঠেনি। দিব্য সরু চোখে চেয়ে প্রশ্ন করল, সেই সময় তুই দেখেছিলি? নীতি থতমত খায়। দিব্যর জন্মের সময়ও কিভাবে দেখবে, যেখানে গুনে গুনে প্রায় 3 বছরের বড় দিব্য। নীতি ঠোঁট উল্টে বলল, দেখা লাগে না, কথা শুনেই বোঝা যায়। অনেক দেখা হয়েছে, এবার তুই যেতে পারিস। যাচ্ছি যাচ্ছি বলে দুকদম এগিয়ে আবার তরাক করে পিছায় নীতি। কিছু মনে উঠতে বলে, ভালো পাঞ্জাবি নিতে গেলে কোথায় বেটার হয়, বসুন্ধরায় নাকি আড়ংয়ে? আড়ং। কথাটা বলে আচমকা দিব্যর কপালে সূক্ষ্ম রেখার উদয় হয়। প্রশ্ন করল, পাঞ্জাবি দিয়ে কি করবি তুই? বললাম না, ফ্রেন্ডের বার্থডে গিফট করব। অস্ফুটে বলে দিব্য। ছেলে ফ্রেন্ড? হ্যাঁ, তাছাড়া মেয়ে ফ্রেন্ডকে কেউ পাঞ্জাবি গিফট করে নাকি? আচ্ছা এবার বলো, তোমার পাঞ্জাবির মাপ কত? আমার ফ্রেন্ডের হাইট আর বডির মাপ তোমার মতোই হবে, তোমার মতে অ্যাকুরেট হবে। জলদি তোমার মাপটা বলে ফেলো। দিব্য রাগের মাত্রা আচমকা তরতরি আকাশ ছুল। কষিয়ে ধমক দিয়ে বলল, তুই যাবি আমার সামনে থেকে? সে তখন থেকে লাগাতার বকবক করেই যাচ্ছিস। নীতি নির্বোধের মতন চাইল। কিছু পল পর অভিমানের সুরে বলল, আরে যাচ্ছি যাচ্ছি, তোমার সামনে থাকতে আমার বয়েই গিয়েছে। যেতে যেতে শুনিয়ে শুনিয়ে ফের বলল, না চাইতেই পেয়েছ তো, তাই আমার মূল্য বুঝতে পারছো না, ঠিকঠাক কদর করছো না। একটু খোঁজখবর নিয়ে দেখো, এখনও হয়তো কেউ আমাকে পাওয়ার জন্য 2 চোখ সাগর বানিয়ে গাল ভাসাচ্ছে। নীতি শেষের কথাটা দিব্যকে ভাবাতে থাকে। অবচেতন মন আওড়ায়, একে পাওয়ার জন্য এখনও কে আবার কান্না করে বন্যা বয়ে দিচ্ছে। না চাইতেও আচমকা রাগের পারদ তারাক উঁচুতে উঠল দিব্যর। একটি কর্মচঞ্চল দিনের পরে আগমন ঘটে সুন্দর বিকেলের। সূর্যের নরম সোনালি রোদ্দুরে বিকেলের মাধুর্য কয়েক গুণ বাড়ে। দিন শেষে বিকেলের এই সময়টুকু আমজনতার কাছে অনেক প্রিয়।
পার্কে পার্কে দেখা যায় শিশু থেকে শুরু করে সকল বয়সী ছেলেমেয়েদের সাথে বুড়ো বুড়িদের গল্পের আসর। একসাথে 3টা মেয়ে আর একটা ছেলে হেঁটে আসছে আর উচ্চস্বরে কিছু বলছে, তা আবার খিলখিলি হেসে উঠছে। খোলা আকাশের নিচে মুক্ত জায়গায় হাসির শব্দ পাখিদের কলতানের মতো বাতাসে মিশে চারিদিকে সুর তুলে ছড়িয়ে পড়ে। পার্কের পুকুরের সাইডে শান বাঁধানো বসার জায়গায় নীতি আর তার ফ্রেন্ডরা বসতে নেয়। এমন সময় বিশালাকার গাছটির মগডালে বসে একটি কাক পটি করে। কপাল ভালো থাকায় অল্পের থেকে নীতি বেচারি বড় বাচ্চা বেঁচে যায়। আর 1 ইঞ্চি এমন তেমন হলেই সোজা পড়তো নীতির মাথায়। শ্যাম্পু করে ঘ্রাণ ছাড়ানো চুলগুলো ভর্তি নোংরা হতো। এটা ভাবতেই নীতি শিউরে উঠল, এক লাফে 2 কদম পিছিয়ে গেল। বন্ধুরা নীতিকে নিয়ে এক দফা মজা লুটতে ভোলেনি। বন্ধুদের উচ্চস্বরে হাসির শব্দে নীতি রাগান্বিত মুখ বিররে চাইল, চেঁচিয়ে উঠল, এই হারামির দল, মাথার ওপর পটি পড়েনি তাই এমন মজা নিচ্ছিস? যদি হতো তাহলে কি না কি করতিস। ইয়া আল্লাহ, রক্ষা করেছ, বড়সড় বিপদ থেকে বেঁচে গেলাম। থেমে ফ্রেন্ডদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ফের বলল, কোথায় আমার সাথে 2 হাত তুলে শুক্রিয়া জানাবি? তা না করে এরা কি হো হো করে হাসছে, যত সব। নীতির কাঁধে 1 হাত রেখে অন্য হাতে পেট চেপে হাসতে হাসতে রিয়া বলল, সরি দোস্ত। নীতি এক ঝটকায় কাঁধ থেকে রিয়ার হাতটা নামিয়ে চোখ গরম করে চাইল, দাঁতে দাঁত চেপে বলল, বেকুলের মতো হাসি বাদ দে আর চল ওদিকে গিয়ে বসি। আমি আর এখানে কোনো গাছের তলায় টলায় থাকছি না ভাই। তুষার বলল, নীতি, এই জায়গাটা কিন্তু নিরিবিলি ছিল, এদিকে ভিড়ও একটু কম। কি সুন্দর পুকুরের স্বচ্ছ টলটলে পানি, তারপর সুন্দর হিমেল হাওয়া বইছে। এক কথায়, কথার মাঝে দাড়ি টেনে দেয় নীতি, 2 হাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে বলে, নেড়া একবারই বেলতলায় যায়। আমি আর 1 সেকেন্ডও এখানে নেই ভাই, তোরা থাক। পুকুরের স্বচ্ছ জল আয়না বানিয়ে তোদের থোবড়াখানা দেখ, আমি গেলাম। নীতির বলতে দেরি, তবে পা চালাতে সময় নেয় না। শেষ কথাটা বলতে বলতে হনহনি হাঁটা ধরে। ফ্রেন্ডরা একসাথে ডেকে ওঠে, এই নীতি, চলে যাচ্ছিস নাকি? উপরে কংক্রিটের তৈরি ছাতার মতো ছাউনি, মাঝে একটা গোল টেবিল, চারপাশে চেয়ার। সেখানে এসে ধপ করে বসে নীতি। পরপর বাকি সবাই এসে বসে পড়ে। তুষারের হাতে থাকা বক্সটা টেবিলে নামায়। রিয়া হঠাৎ প্রশ্ন করলো, এই কিপ্টের রাজা জন্মদিনে ট্রিট দিতে রাজি হচ্ছিলি না কেন? আগের বছরগুলো তো তোকে অনেক করে বলেছি, এটা সেটা বলে পাশ কেটে গিয়েছিস। এবার যখন সবাই মিলে ধরলাম, কুল কিনারা না পেয়ে মাইনকা চিপে পড়ে রাজি হলি। তুষার মশা তাড়ানোর ভঙ্গি করে 1 হাত কানের পাশে নাড়িয়ে বলল, আর এসব জন্মদিনের কালচার আমাদের ফ্যামিলিতে তেমন করা হয় না। ছোট বোন বায়না করলেও আমার গিন্নি তো খেপে ওঠে। তোদের ট্রিট দেওয়ার জন্য মায়ের থেকে টাকা চাইতে তিনি শুনে তো কথা শুনিয়ে দিলেন। বুড়ো বয়সে আবার জন্মদিন কিসের? যেদিন জন্ম নেয় ওই দিনই তো হয় জন্মদিন। এখন এত বড় দামড়া ছেলে নাকি কেক ফেক কিনে রং তামাশা করবে। মুখের ওপর এমন কথা শুনে মেজাজ খারাপ হয়েছিল। নীতি কপাল কুঁচকে বলল, তোর দাদি? আমার নানু আপুর অ্যান্ড্রয়েড ভার্সন নাকি? কথা শুনে তো তাই মনে হচ্ছে। রিয়া বক্সের উপরের বাঁধন 2 হাতের সাহায্যে খুলে একটা মাঝারি সাইজের চকলেট কেক বের করে। তারপর ক্যান্ডেলগুলো সাজিয়ে দেয়। দিব্যর এক ফ্রেন্ড প্রজেক্টে ভালো একটা জব পেয়েছে, সেই খুশিতে বন্ধুদেরকে চা নাস্তা খাওয়াবে। এরা এই দিকেই ছিল, আড্ডা দিচ্ছিল। এর মধ্যে একজন বলে, পার্কের ভেতরে ভালো একটা ক্যাফেটেরিয়া আছে, চল ওখানে গিয়ে নাস্তা করি। যেমন বলা তেমন কাজ, বন্ধুদের সাথে আসতে নিয়ে হঠাৎ দিব্যর দৃষ্টি আটকায় নীতির দিকে। নীতি গ্যাস লাইটার অন করে এক এক করে ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছে। নীতি দাঁড়িয়ে টেবিলের দিকে ঝুঁকে কাজটি করছে। ওর খোলা চুল পাশের চেয়ারে বসা ছেলেটির মুখের ওপর পড়ছে। এটা দেখে কেন জানি দিব্যর হাতের আঙ্গুল আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে যায়। প্রচণ্ড রাগ হয়। কার ওপর রাগটা হচ্ছে, কি জন্য হচ্ছে? দিব্য রাগী সত্তাটা জানে না, তবে না চাইতেও চল শক্ত হয়ে আসছে। ওদের থেকে সামান্য দূরত্বে থাকা বসবার জায়গায় দিব্যরা বসে। একজন ক্যাফেটেরিয়ার ভেতরে ঢুকে অর্ডার দিতে। দিব্য চেয়ারে বসে আর চোখে বারবার ওদিকে চাইছে। রিয়া ফিসফিসিয়ে বলল, যে এখানে মেয়ে দেখেছে আর অমনি পিছু পিছু ঘুরঘুর করতে করতে বসে পড়েছে, লুজাররা। নীতি কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে শুধায়, মানে কাকে কি বলছিস? বুঝতে পারছি না। কণ্ঠ একদম খাদে নামিয়ে বলল, আরে দেখ না, ওই যে কয়েকটা ছেলে পাশের টেবিলে বসেছে। আমি তো ভয়ে আছি ব্যাড টোন আবার না দেয়। মেয়ে দেখলেই তো।
কথার মাঝেই তুষার ভাব নিয়ে শার্টের কলার ঝাঁকিয়ে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? আমি আছি না? আমি থাকতে নো চিন্তা ডু ফুর্তি। চিল কর। আজে বাজে কিছু বললেই এক একটার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। রিয়া ভেংসি কেটে বলল, আর এর গায়ে তো মুরগির বল নেই, আর ভাব নিচ্ছে সিংহের মতো। খালি বাঁশের মতো লম্বা একটা দেহই আছে। ছাঁটাই করলে 2 কিলো গোস্ত পাওয়া যাবে কিনা সন্দেহ। রোগা পাতলা শরীরটাকে নিয়ে মুখের ওপর ঠাস ঠাস এরূপ বলায় বেচারার মুখটা অপমানে থতমত হয়ে গেল। নীতি আর অন্য বান্ধবী ঠোঁট চেপে হাসে। রিয়া আরও বলে, আর এই নীতি আর স্মৃতি, তোরা কিছু বল। মনে নেই সে বছর কলেজে র্যাগিংয়ের শিকার হয়েছিলাম? আমাদের থেকে বেশি ভয় তুই এই বেম্বু তুষার পেয়েছিল। ইয়া আল্লাহ, সে কি থরথরিয়ে কাঁপা, আর একটু হলে তো প্যান্ট ভিজিয়ে ফেলতো। ভাগ্যিস স্যার চলে আসে, তাই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আর ঘটে না। নীতি এক হাতে মুখ চেপে হাসতে থাকে। তুষার রিয়ার দিকে চোখ পাকিয়ে চায়। এদিকে হাসির রোল পড়েছে। অন্যদিকে কেমন পোড়া পোড়া গন্ধ ভুর ভুর করছে, কেমন যেন ধাপ করে ধোয়া বেরোতে পারে। হঠাৎ পাশের টেবিলে নজর দিতেই নীতির চোখ গিয়ে পড়ে সর্বপ্রথম দিব্যের দিকে। দিব্য ফিরে চায়। দুজনের চোখে চোখ পড়ে। দিব্য 2 সেকেন্ড সময় ব্যয় না করে দৃষ্টি ঘুরিয়ে নেয়। নীতিও নজর সরিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল হয়। নীতির ডোন্ট কেয়ার ভাবে দিব্য রাগ তরতরিয়ে বাড়ে। কোকাকোলার ক্যানের মুখ খুলে ঢকঢক করে অর্ধেক শেষ করে শব্দ করে টেবিলে নামায় দিব্য। ওদিকে কেক কেটে ওরা খেতে থাকে, সাথে একে অপরের মুখে মাখাতেও থাকে। দিব্যর ফ্রেন্ডরা এটা সেটা কথায় মশগুল থাকলেও দিব্য চুপচাপ। নীতির মুখে কেক লেগে থাকায় কেমন যেন চুলকাতে থাকে। নীতি ওয়েট টিস্যু বের করে মুছতে মুছতে বলল, দেখ রিয়া, তোকে বললাম মুখে দিস না ভাই। কেমন তেলতেলে লাগছে, চুলকাচ্ছে। থেমে আরও বলে, দেখ তো মুখে আরও আছে কি না। মুখের এই হাল করে বাসায় ফিরলে আমার মান্ধাত্তার আমলের নানু আপু এক পাও ভিতরে ঢুকতে দিবে না। তুষার নিজের ফোনটা এক হাতে নীতির সামনে ধরে বলে, ওয়েট, তাড়াহুড়ো করিস না, এবার দেখে দেখে ধীরে ধীরে পরিষ্কার কর। ওদিকে এহেন দৃশ্য আর আফসা কথা কর্ণপাত হতে দিব্যর রাগ আকাশ ছিল। দপ করে বসা থেকে উঠে দাঁড়ায়, হাতের ক্যানটা নিচে ফেলে পা দিয়ে সজোরে লাথি মারে। ক্যানটা গিয়ে সোজা নীতিদের টেবিলের ওপর পড়ে। এটা দেখে দিব্যর ফ্রেন্ডরা ভরকায়, আতঙ্কিত হয়। নীতি কপাল গুটিয়ে চাইল। রিয়ার রাগে গজগজ করতে করতে বলল, দেখেছিস তো কি ফাজিলের দল। তখন বললাম না, এখনই অসভ্যতামি শুরু করে দিল। তবে চল কিছু বলে আসি। চুপ থাকলে আবার মাথায় উঠে ধে ধে করে নাচবে, সুযোগ পাবে। কথাটা শেষ করে চেয়ার ছেড়ে উঠে গট গট পা ফেলে এগোয় রিয়া। পিছু পিছু নীতি আর বাকিরা আসে। রিয়া এক হাত কোমরে রেখে অন্য হাতে আঙুল তুলে বলল, এটা কি ধরনের অসভ্যতামি? ভেতরে কোনো মেয়ে কথার মাঝে দিব্যর এক ফ্রেন্ড বলল, সরি আপু সরি, আসলেও খেয়াল করেনি। দিব্য নিজ বন্ধুর দিকে রাগী দৃষ্টিতে চায়। এত সাফাই কেন দিতে হবে? দিব্যর মাঝে সিটে ফোটা অনুশোচনার লেশমাত্র দেখা যাচ্ছে না। পাশের ছেলেটির কথায় রিয়ার রাগ খানিকটা পড়লেও দিব্যর নির্লিপ্ত নির্বিকার ভাব দেখে বলল, আপনি কেন সরি বলছেন? কাজটি করেছেন উনি, তাই ওনাকে সরি বলতে হবে। দিব্য মুখ খুলবে তন্মধ্যে আগে ভাগে নীতি তড়িৎ বলল, এই রিয়া বাদ দে না। নীতির কথা শুনে দিব্যর ফ্রেন্ড নীতির দিকে চাইল। মস্তিষ্কে প্রেশার দিয়ে কিছু মনে করল। দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলল। সেদিন কাজী অফিসে সাক্ষী ছিল এরা। মুহূর্তে আফসা অবয়ব স্পষ্ট হয়। হ্যাঁ, এটাই তো দিব্যর কাজিন প্লাস বউ। এটা মনে মনে বলেই তড়িঘড়ি করে বলে উঠল, দোস্ত এইটা ভা। নীতির কথায় এর কথা সম্পূর্ণ রয়। নীতি বলল, উনি আমার পরিচিত, বাদ দে। রিয়া স্মৃতি একসাথে বলল, পরিচিত? হ্যাঁ, আমার কাজিন। দিব্যর বন্ধুরা খুক খুক করে কেসে উঠল। তরাক করে দিব্যর মেজাজ তীব্র চটল। দিব্যর অবচেতন মন অন্য পরিচয়টা আশা করেছিল হয়তো, তাই তো কাজিন পরিচয়টা রাগ বাড়ালো। নীতির দিকে নিটল চাহনিতে এক পল চেয়ে হনহনিয়ে হাঁটা ধরে দিব্য। স্মৃতি এক্সাইটেড হয়ে বলল, তোর কাজিন কিন্তু দেখতে মাশাআল্লাহ হ্যাব্বি সুন্দর, একদম হ্যান্ডসামের ডিব্বা। কি রাগি লুক মাইরি, আমি তো এক পলকেই ফিদা। এক হাতে চুলগুলো পিছনের বাতাসে উড়িয়ে দিতে দিতে নীতি বলল, একদম ওদিকে নজর দিবি না, ওটা অলরেডি বুক। মুহূর্তেই স্মৃতির মুখের হাসি কর্পূরের মতো উবে যায়। মুখটা ম্লান হয়। ঠোঁট উল্টে বলল, সত্যি? নীতি মাথা নাড়িয়ে বলল, নীতি হঠাৎ খিলখিলিয়ে হেসে ওঠে। বন্ধুদেরকে তার বিয়ের কথা বলে।
এরা সবকটা সপ্তম আকাশ থেকে সোজা জমিনে পড়ার মতো বিস্মিত হয়। একসাথে উচ্চস্বরে বলে উঠল, সত্যি ওটা তোর বর? তুই এ রাগী হ্যান্ডসামের বউ? নীতি মুচকি হেসে ভাব নিয়ে বলল, হুম, সত্যি সত্যি রাগী মহারাজের ঘাড়তারা বউ আমি। কয়েকদিন পর ঘড়ির কাঁটার রাত 1টার ঘর সুই সুই। নীতি মেসেজে কথা বলছে। মেসেজের টুং টুং শব্দ দিব্যর কানে পৌঁছাতেই শরীরে শিরা উপশিরা রক্ত টকবক টকবক করছে। যখন শুনেছে নীতি তুষারের সাথে চ্যাট করছে, তখন থেকে মেসেজের নোটিফিকেশনের শব্দটা গায়ে কাটার মতো ফুটছে। মনে হচ্ছে মৌমাছির হুল ফোটাচ্ছে। দিব্য দাঁতে দাঁত চেপে বলল, ফোনটা সাইলেন্ট করে যত গল্প করার কর। এরকম টুংটুং শব্দে আমার ঘুমের ব্যাঘাত ঘটছে, ঘুমাতে পারছি না। নীতি এক কান দিয়ে কথাটা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। গায়ে মাখে না, ওর মতো চ্যাট করছে। এরকম বেশ কিছুক্ষণ চলতে চলতে দিব্য নীতির হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলায়। নীতি উঠে বসে অসহায় চোখে ফোনের দিকে চাইল। মাথায় এক হাত রেখে আফসোস করে বলল, ইয়া মাবুদ, আমার সাধের ফোনটার একই হাল করলে। দিব্য সোজাসাপটা উত্তর, এবার চেটিং কর। তখন থেকে বলছি, কথা তোর কানে ঢুকছিল না তো? নীতির রাগ হলো, বলে উঠল, ইস, এই ফোনটা আমার পাপা আমার 23তম বার্থডেতে গিফট করেছিল। এটা আমার কাছে স্পেশাল ছিল। তোমার কোনো ধারণা আছে? থেমে ফোঁস নিঃশ্বাস ফেলে হুমকি দিয়ে বলল, দাঁড়াও, তোমার ফোনের কি অবস্থা করি দেখো। এই বলে ঝট করে বালিশের পাশ থেকে দিব্যর ফোনটা হাতে তুলে নেয়। দিব্য তড়িৎ গতিতে উঠে বসে নীতির হাতটা ধরে ফেলে, বলে, নীতি, রাখ আমার ফোন, রাখ বলছি, নইলে খারাপ হবে কিন্তু। দিব্যর হাতটা অন্য হাতের সাহায্যে সরিয়ে নিতে চেষ্টা করে নীতি। শক্তিতে না পেরে দুষ্টু বুদ্ধি আটে। ভাবার সাথে সাথেই নীতি চিমটি কাটে দিব্যর হাতে। দিব্য কপাল কুঁচকে হাত সরিয়ে নিয়ে চোখ রাঙিয়ে তাকায়। নীতি হাতটা উঁচুতে তুলে ফেলে দিবে বলে এমন সময় দিব্য নীতির দিকে সরে হাত বাড়ায়। আচমকা দুজনে এদিক সেদিক ধস্তাধস্তি করতে গিয়ে দিব্য নীতির গায়ের ওপর পড়ে। এরপর দিব্য নীতির একটা হাত নিজের হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে। নীতি শুকনো ঢোক গিলে অসহায় চোখে চায়। দিব্য অন্য হাত দিয়ে নীতির হাত থেকে ফোন খুব সহজেই কেড়ে নেয়। পরপর ফোনটা বালিশের কাছে ছুঁড়ে নীতির মুক্ত হাতটাও বিছানার সাথে চেপে ধরে। কপালে কারো ভাঁজ ফেলে নীতির দিকে ঝুঁকে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তোর সমস্যাটা কি বলতো? নীতি কাঁপা কাঁপা গলায় বলল, কিসের সমস্যা? দিব্য আরেকটু নীতির দিকে ঝুঁকে কপালের ভাঁজ মিলিয়ে নেয়। শান্ত শীতল চোখে চেয়ে বলল, বিয়ে করার জন্য তো উঠে পড়ে লেগেছিলি। আচ্ছা এবার বলতো, সেদিন বন্ধুদের সামনে শুধু কাজিন কেন বললি? আর ইদানিং তোর হাবভাব আমার মোটেই সুবিধার ঠেকছে না। ইচ্ছে করে আমাকে রাগিয়ে দিস আর সবার সামনে আমাকে খারাপ প্রমাণ করিস। নীতির শ্বাস প্রশ্বাস ক্রমশ বাড়ছে। দিব্যর নিঃশ্বাস মুখের ওপর এসে পড়ছে, কেমন দম বন্ধ হয়ে আসছে। নীতি উত্তর না দিয়ে মিহিস্বরে বলল, ছাড়ো, আমার লাগছে তো। দিব্য ডান ভুরু উঁচিয়ে ব্যঙ্গ করে বলল, বিয়ে করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিলি, তারপর সুইসাইডের হুমকি ধামকি সব দেখে শুনে আমি তো ভেবেছিলাম অন্ধের মতো ভালোবাসিস। একেবারে ভালোবেসে অন্ধ হয়ে গিয়েছিস, তাই মরতে গিয়েছিস। নীতি ঠোঁট বাকি বলল, মাথায় খারাপ হয়েছে আমার? তোর মাথা নতুন করে খারাপ কি হবে? কোন সময় ভালো ছিল বলতো? আমার জানা মতো তো ছিল না। নীতি ভেংসি কাটল, ওর মতো বলল, কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমার বইয়েই গিয়েছে ভালোবেসে অন্ধ হতে। আমি অন্ধ হই আর তুমি সুযোগ লুফে নাও। দিব্যর কপালে সূক্ষ্ম রেখার উদয় হয়। বিস্ময়ে কৌতূহলী গলায় প্রশ্ন করল, সুযোগ নেই মানে? ভালোবেসে অন্ধ হই আর তুমি সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমার হাতে একটা বাটি তুলে দাও ভিক্ষা করতে। বেকার মানুষ তুমি, তোমায় নিয়ে বিশ্বাস নেই। এমনটা করতেও পারো। মনে তো ভালোবাসা টালোবাসা একানাও নেই, তাই বউ দিয়ে ভিক্ষা করাতে দুবারও ভাববে না। সময়ের বাঁধনহারা স্রোতে দিন রাত্রির অবর্তমানে চোখের পলকে কেটেছে অনেকগুলো দিন। উল্টেছে বর্ষপঞ্জিকার পাতা, এসেছে নতুন মাস, নতুন ঋতু। শীতের রিক্ততা শুষ্কতা পেরিয়ে আগমন ঘটেছে বসন্তের। কুকিলের সুমধুর কুহু কুহু কলরব, ফুলের মন মাতানো সুবাস। প্রকৃতির সাথে নবরূপে মানব হৃদয় জাগে এক অন্যরকম শিহরণ। এ সকল কিছুই ঋতুরাজ বসন্তের আয়োজন। এমনই মন মাতানো ফাগুনে সেজে উঠেছে গোটা মির্জাবাড়ি। জাঁকজমকপূর্ণ আভিজাত্যের ছোঁয়া বাড়িটির কোনায় কোনায়।
পুরো বাড়ি ঝলমল করছে কৃত্রিম আলোয়। হরেক রঙের বাহারি মরিচবাতির আলোয় নজর কাড়ছে মেইন ফটক। আভিজাত্যপূর্ণ লোকজনে গমগম করছে চারিদিক। সাঁঝের পর থেকেই বাড়ছে লোক সমাগম। অনাকাঙ্ক্ষিতভাবে হুট করে বাড়ির দুই ছেলের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানাদি তো দূর, আত্মীয় স্বজনকে জানানোর সময় অবধি মেলেনি। আত্মীয় স্বজন, তারপর সোসাইটি, অফিস সহ পরিচিত লোকজন শাহরিয়ার সাহেবকে খুব বলতো। মির্জাবাড়ির দুইটা ছেলের বিয়ে হলো, একটার বেলাও দাওয়াত পেলাম না, এখনও পুত্রবধূ দেখালেন না। লোকজনের বলা, তারপর নূরজাহানেরও খুব শখ ছিল অনুষ্ঠান করে লোকজনকে খাওয়ানো। বিভিন্ন ব্যস্ততা ঝামেলার সময় হয়ে ওঠেনি। এদিকে তামান্নাও ঢের দিন মেয়েসহ বাড়ির সবার সাথে ঠিকমতো কথা বলছে না। সময়ের সাথে সাথে ইদানিং সেও অনেকটা পরিবর্তন হয়েছে। বাড়ির সদস্যদের সকলের সম্মতিক্রমে আজকের অনুষ্ঠানের আয়োজন। আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজে ব্যস্ত নীতি। সাজতে এতটা বিভোর যে আশেপাশে তাকানোর ফুসরত নেই তার মধ্যে। তন্মধ্যে কক্ষে দিব্যর প্রবেশ ঘটে। নিচে ফ্রেন্ডদের সাথে ছিল দিব্য। হঠাৎ প্রয়োজনে ফোনের তালাশ করতেই পকেটে হাতড়ে মেলেনি ফোন। আচানক মনে ওঠে রেডি হয়ে ফোন বিছানায় রেখে চলে আসা হয়েছে। বিছানার একপাশ থেকে ফোনটা হাতে তুলতে তুলতে আর চোখে নীতির দিকে তাকা দিব্য। পরনে গোল্ডেন কালারের গর্জিয়াস ভারী শাড়ি। শাড়িতে মানায় বাঙালি নারী, এই কথাটার জলজান্ত প্রমাণ দিচ্ছে সামনের শাড়ি পরিহিতা রমণী। ফর্সা লম্বা সিমসিমে শরীরে শাড়িটা দারুণ মানিয়েছে। সাথে মানানসই গহনা আর কৃত্রিম প্রসাধনীর ছোঁয়ায় নীতিকে একদম অপসরা লাগছে। রূপকথার রাজ্যের ডানাকাটা পরীর মতন লাগছে নীতিকে। দিব্যের চোখের পলক পড়তে ভুলে যায়। আজকের নীতিকে দিব্যের কাছে অন্যরকম ঠেকছে। এক এক করে চুড়িগুলো পরে আনার সামনে হাতটা ধরে নীতি। পরপর মুখে আলতো হাসি ফোটে মেয়েটার। গোল গোল চিকনা হাতে চুড়িগুলো খারাপ লাগছে না। নীতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আপাদমস্তক দেখতে থাকে। ঠোঁট জোড়া এক করে কিঞ্চিত চোখ করে আয়নার দিকে দৃষ্টি তাক করে কপাল গুছিয়ে ফেলে। মনে হচ্ছে লিপস্টিক লাগানো কম হয়েছে। ড্রেসিং টেবিলের ওপর থেকে লাল খড়ি লিপস্টিকটা হাতে তুলে নেয়। পরপর ঘষে ঠোঁটে গাঢ় রং করে। অতঃপর এপাশে ওপাশে দুলে শাড়িটা কেমন মানিয়েছে দেখতে নেয়। বাম দিকে ঘাড় কাত করতে ভূত দেখার মতো চমকে ওঠে নীতি। মনে মনে এক দফা বুকে থুতু ছিটিয়ে নেয়। কণ্ঠে অবাকতায় নিয়ে প্রশ্ন ছুড়ল, এমা তুমি তুমি কখন রুমে আসলে? আর এভাবে তাকিয়ে আছো যে? নীতির কথায় সম্বিত ফেরে দিব্যর। তড়িৎ গতিতে দৃষ্টি সরিয়ে নেয়। ঘন ঘন চোখের পলক দুবার ফেলে। হাতের ফোনটা পাঞ্জাবির পকেটে পুড়তে পুড়তে জবাবে বলে, ফোন নিতে আসছিলাম। এক হাত বুকের ওপর রেখে ঠোঁট গোল করে বুকের ওপর ফু দেয় নীতি। বলে, উফ, ভয় পেয়ে দিয়েছিলে, আমি তো তোমাকে অন্য কিছু ভেবেছিলাম। দিব্যর কপালে সূক্ষ্ম রেখার সৃষ্টি হয়। ভুরুজোড়া কিঞ্চিত কুঞ্চিত করে জিজ্ঞাসা করলো, অন্য কিছু মানে? কয়েক কদম এগোয় নীতি। চোখে মুখে ভয়ার্থের ছাপ টেনে আনে। সতর্ক চোখে এদিক ওদিক তাকিয়ে মৃদুস্বরে বলল, আরে শুনেছিলাম সুন্দরী মেয়েদের ওপর জিনে আসার করে। সেই জিন আবার কারো রূপ ধরে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে দেখে ক্রাশ খাচ্ছিলাম। কখন চোরের মতো চুপি চুপি রুমে ঢুকেছো কিছুই তো জানি না। তাই ভাবলাম তোমার রূপ ধরে কোনো জিন আসেনি তো। শেষমেশ তোমার রূপ নিয়েই আমার ঘাড়ের চাপ। স্টুপিড কোথাকার, তোর ননস্টপ বকবকানি বন্ধ কর। দিব্যর ধমকে নীতির এক নাগারে বলা কথা থেমে যায়। এই মেয়ে একবার ভূত বানাচ্ছে তো একবার চোর। দিব্য কটমট চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে ফের বলল, নিজের রুমে নিজে প্রবেশ করতে আমাকে কি ঢাকঢোল পিটিয়ে আসতে হবে? আর অলওয়েজ এমন ধরনের লজিকলেস আজগুবি চিন্তাভাবনা একজনের মাথায় কি করে আসে? ও গড, আমি ভেবে পাই না। আরে আরে, তুমি জানো না নানুপুর থেকে কত ভয়ানক গল্প শুনেছি। দিব্য তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোর থেকে আমি সেসব আজাইরা গল্প শুনতে চেয়েছি? বল চেয়েছি? নীতি সরু চোখে চেয়ে নিরুত্তর দাঁড়িয়ে রইল। দিব্য নিজে প্রত্যুত্তর দেয়, চাইনি তো, তাই দয়া করে মুখটা বন্ধ রাখ। তুই অযথা এত বকবক করিস যে আমার ইচ্ছে করে তোর ঠোঁটে স্ক্র্যাচ টেপ লাগিয়ে দিতে। নীতির রাগ হলো। মনের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়। হাসি খুশি মুখটা ঝট করে ম্লান হয়ে যায়। অভিমানের পাল্লা ভারী হতে লাগলো। রাগে ক্ষোভে গাল দুটো টমেটোর মতো ফুলিয়ে হাঁটা ধরল। হিলে খটখট শব্দ তুলে হাঁটছে। পিঠ জুড়ে থাকা খোলা চুলগুলো জোরে হাঁটার দরুন তরঙ্গের ন্যায় ঢেউ খেলছে। যেতে যেতে ডান হাত দিয়ে পিঠ থেকে খোলা চুল কাঁধের ওপর দিয়ে সামনে রাখে নীতি।
নীতির যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে দিব্য। কি এমন হলো? তাতেই নীতি রেগে মেগে একসা। ভাবনার মাঝে আচানক দিব্য দৃষ্টি নীতির পিঠির দিকে পড়তেই তরাক পিছন থেকে ডেকে উঠল, এই নীতি, ওয়েট। নীতি পিছু ফিরে তাকায় না, শুনতে পায়নি এমন ভঙ্গিতে যেতে থাকে। দিব্য ডান হাতটা উঁচিয়ে ফের গলার স্বর সরিয়ে ডাকল, নীতি দাঁড়া, শোন। কে শোনে কথা? নীতি পণ করেছে কথা বলবে না। আজকের মতো এত সুন্দর দিনে যেখানে বাড়ি ভর্তি মেহমান, সবাই কত সুন্দর আনন্দ উচ্ছ্বাস হইহুল্লোড় করছে, এমন দিনও খরসের মতো বিহেভ করলো, ধমকে কথা বলল। নীতির ছোট্ট সত্তা এই ভেবে ভীষণ অভিমানের জ্বরে ডুব দেয়। কক্ষের দুয়ার পেরিয়ে করিডোরে কয়েক পা ফেলতেই আকস্মিক হাতে টান পড়ে নীতির। ঘাড় ফিরিয়ে কড়া চোখে চাইল নীতি। দিব্য পরোয়া করল না সে চাহনি, আরেকটু শক্ত করে ধরল নীতির নরম তুলতুলে হাত। নীতি চোখ মুখ শক্ত করে প্রশ্নাত্মক চোখে তাকায়। দিব্য উত্তর না দিয়ে হাঁসকা টানে নীতিকে রুমের দরজার ওপাশে নিয়ে যায়। তৎক্ষণাৎ নীতির হাতটা ছেড়ে দেয়। এক আঙ্গুলে কপাল চুলকে নিয়ে ঠান্ডা প্রগাঢ় স্বরে বলল, লাল তিলটা দেখা যাচ্ছে। খোলা আকাশের তারকা যেমন জ্বলজ্বল করে, তেমনি ফর্সা পিঠে লাল তিলটা স্পষ্ট দেখা যাচ্ছিল। দিব্যর কথাটা কর্ণকুহরে ঢুকতেই সেকেন্ডে মস্তিষ্কের নিউরনে নিউরনে সারা জাগে। আপনা আপনি ডান হাতটা বাঁকিয়ে পিছনের পিঠের ওপর নেয় নীতি। হাতটা পিঠে রাখতে ধক করে ওঠে বুক। এই রে, কি করে খুলল হুক? তরাক উদয় হয় প্রশ্নের লজ্জায় আড়ষ্ট হয়ে মাথাটা নুয়ে নেয় মেয়েটা। দিব্য এক হাতে চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে চলে যেতে নেয়। নীতি দুই হাতের সাহায্যে ব্লাউজেরও হুক লাগানোর চেষ্টা করতে থাকে। পিছনে হুক লাগানোর জন্য নীতি লাগাতে ব্যর্থ হচ্ছিল। সমস্ত রাগ ক্ষোভ গিয়ে নৃত্যের ওপর বর্তায়। মনে মনে বকতে থাকে নৃত্যকে, এই নৃত্যকে হাতের কাছে পাই আগে, ও বাগার দিয়েছে আমায়। কীরকম করে লাগিয়ে দিয়েছে যে 1 ঘন্টা নাই হতে আপনা আপনি খুলে টুলে একাকার। আর একটু হলে মানসম্মানের রফা দফা হয়ে যেত। ইয়া আল্লাহ, বাঁচিয়েছ। বারবার চেষ্টা করে ব্যর্থ হয় নীতি। অতঃপর দরজার ওপাশে দাঁড়িয়ে বকের মতো গলা লম্বা করে করিডোরে নজর বুলায়। উদ্দেশ্য মাম্মা বা মামির হেল্প নেওয়া। কিন্তু বিধিবাম, করিডোর ফাঁকা, সবাই নিচে হয়তো। নীতির বার রাগে দুঃখে প্রচণ্ড কান্না পাচ্ছে। সবাই রেডি হয়ে নিচে গিয়ে আনন্দ করছে, আর সাজগোজ করতে করতে নিজেই পিছিয়ে পড়েছে। তার উপর এখন উটকো ঝামেলা। দরজা থেকে দুপা বাইরে এসে এদিক ওদিক তাকাতে নজর পড়ে ফোনে কান চেপে দিব্য ওই পাশ থেকে আসছে। নীতি উপায়ন্তর না দেখে দিব্যকে ডেকে বলল, মাম্মাকে বা মামিকে একবার ডেকে দেবে প্লিজ, দরকার ছিল। দিব্য কয়েক পায়ে গিয়ে ফোনটা হোল্ড করে জবাব দেয়, ফুপি মাম্মা নিচে, নিচে গেস্টদের আপ্যায়নে ব্যস্ত আছে। কেন, কি দরকার? নীতি শুকনো ঢোক গিলল, মুখটা কাছুমাছু করে বলল, আমি একা পারছি না, হেল্প লাগবে। দিব্য বুঝতে পারে, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, মামা তো খুব ব্যস্ত, ফুপিও। আমি বরং নৃত্যকে ডেকে দিচ্ছি। এই না না, নৃত্য নয়, ও কোনো কাজেরই নয়, কাজ তো নয়, যেন ফ্রি সেবা দেয়, যার ফলাফল ভয়াবহ। আচ্ছা তুমি এক কাজ করো, ভাবিমণি বোধহয় ওপরেই আছে, তাকেই ডেকে দাও। মাম্মা মামি থাক, এই ছোট্ট একটা কাজের জন্য তুমি গিয়ে তাদের ডাকলে বিষয়টা বাজে হবে। তখন সন্দেহ হবে তোমার আমার সম্পর্কটা আর সবার মতো নয়। নীতির কথায় লজিক আছে, তাই দিব্য বাড়তি কথা বলল না। তনুজার বিষয়টি এড়িয়ে যেয়ে দিব্য আকবরে বলল, ওয়েট, আমি হেল্প করছি। বিষয় ঠাসা নীতি উপরে স্বাভাবিক আবরণে নিজেকে আবৃত করে মাথা নাড়িয়ে ঠিক আছে বোঝায়। পরপর দরজা থেকে 2 কদম ভেতরে প্রবেশ করে। দিব্য কল কেটে ফোনটা পকেটে রাখে। উল্টো দিক পিঠ করে নীতি দিব্যর সামনে দাঁড়িয়ে মেয়েটার দৃষ্টি জমিনে। পিঠের ওপর থাকা চুলগুলো এক হাতে সরাতে থাকে দিব্য। আচমকা দিব্যর হাতটা মৃদু কাঁপছে। ওদিকে উষ্ণ স্পর্শে নীতির কণ্ঠনালী শুকিয়ে চৈত্রের খরার ন্যায় শৈশির হয়। শ্যাম্পুর ঘ্রাণটা মাদকতার ন্যায় ঠেকছে। দিব্য 2 হাতের সাহায্যে হুকটা লাগিয়ে দিতে থাকে। দিব্যর নিঃশ্বাস স্বাভাবিকের তুলনায় বাড়ছে। বার 2 ফাঁকা ঢোক গিলে নেয়। কম্পিত হাতে কাজটা সম্পূর্ণ করে দিব্য। উন্মুক্ত ফর্সা পিঠ, মেয়েলি অবয়ব দিব্যকে মোহিত করে। সামনে রমণী চুম্বকের ন্যায় আকর্ষণ করছে। পরপর নীতি ঘুরে দাঁড়ায়, দিব্যর দিকে তাকে অস্ফুটে বলে, থ্যাঙ্কস।